আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপে বাংলাদেশের ক্ষমতায় কারা আসছে? খালেদা ও ইমরান খানের মৃত্যু নিয়ে সর্বশেষ যা জানা গেল। ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। আরো 6 জনের উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের। বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি ইরানের। ইরানে মিলল বিশাল সোনার মজুদ। এবার বিস্তারিত। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে 30% ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবেন, জামাত ইসলামীকে ভোট দেবেন 26% ভোটার, অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র 4%। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। 2025 সালের 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় CAPI পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে। এই জরিপে 4,985 জনের সাক্ষাৎকার নেওয়া হয়, যাদের বয়স 18 বছর বা তার বেশি। বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার মধ্যে 63 জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি। জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ 95%। তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে 1.4% এদিক সেদিক হতে পারে। জরিপ অনুসারে একই শর্তে, অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন 6% ভোটার, জাতীয় পার্টিকে ভোট দেবেন 5% ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন 4% ভোটার এবং অন্যান্য দলকে ভোট দেবেন 8% ভোটার। বিশ্লেষকেরা বলছেন, জরিপ অনুসারে সমর্থন বিচারে প্রধান দুই দল বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ব্যবধান কম থাকায় ছোট দলগুলো গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের পক্ষে যে কোনো একদিকে নির্বাচনে জোটের পাল্লা ভারী করে দেওয়ার সুযোগ আছে। তবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ যে বেশি ভোট পাবে সে জিতবে পদ্ধতিতে নির্বাচন হওয়ায় অনেক সময় জনসমর্থন কাছাকাছি হলেও কোনো একটি দল নির্বাচনে বেশি আসন লাভ করতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে আসছে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার সকালে যুক্তরাজ্য আর সন্ধ্যায় চীনের চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, 3 ডিসেম্বর সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছেন খালেদা জিয়া আর বেঁচে নেই, তবে এই তথ্যটি উড়িয়ে দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। অন্যদিকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানম জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার কারাগারে 30 মিনিটের সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, গুজবের বিপরীতে তার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। উজামা দাবি করেন, ইমরান খানকে সারাদিন কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। সাক্ষাতের সময় তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কারাগারের ভেতরে যাওয়ার সময় উজামার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক পিটিআই কর্মী সমর্থক। ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় কয়েক সপ্তাহ ধরে পিটিআই পরিবার ও নেতারা অভিযোগ করে আসছিল। ফলে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিটিআই এর বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, 27 অক্টোবরের পর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশটিতে, ফলে তিনি মারা গেছেন বলেও গুঞ্জন ওঠে। এদিকে বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী সতর্ক করে বলেন, IHC হোক বা আদিয়ালা কারাগার 144 ধারা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় এই বিধিনিষেধ জারি করা হয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন।
মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না, এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে। জুলাই বিপ্লবে গত বছর 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালও পালিয়ে ভারতে আশ্রয় নেন। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন। ট্রাইব্যুনালে এ রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনীতিক চিঠি দেয় বাংলাদেশ। বাংলাদেশের এই চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে নয়াদিল্লি। ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সফরকালে গত 19 নভেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার। কূটনৈতিক সূত্রে জানা যায়, ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালকে ফেরাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মধ্যেই সামনে আসে কামালের ভারত ছাড়ার প্রচেষ্টার তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা আমার দেশকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে দিল্লিকে চিঠি দেওয়ার পর বিচলিত হয়ে পড়েন তিনি। ইতোমধ্যেই তিনি তার 1 বছরের পুরনো ঠিকানা পরিবর্তন করে সে দেশেরই অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে গেছেন বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ভারত ছাড়ার বিষয়ে কামালের টেলি কথোপকথন সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান, সেখানে অবস্থান করা আর নিরাপদ নয়। সম্প্রতি তিনি ওই ব্যক্তির নিরাপত্তার জন্য নাম ও পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক। সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায়, ভারত সরকারের আশ্রয় দেওয়া এবং প্রত্যর্পণের বিষয়ে নিয়ে কথা বলেন। 3 মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে। পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান। কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন, আপাতত দেখা করতে চাচ্ছি না, কয়েকদিন পরে প্রয়োজনে আমিই ডেকে নেব বা কথা বলবো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন, আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি, যেহেতু এসেই পড়েছি, একটু দেখা করে 2-1টি কথা বলেই চলে যাব। এ পর্যায়ে কামাল বলেন, আমি এখন ওই ঠিকানায় থাকি না, ওইখান থেকে অন্যত্র চলে এসেছি, আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে। আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয়। নতুন ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরও বলেন, আমি তো এখানেও নিরাপদ মনে করছি না, নতুন কোনো চিন্তা করতে হচ্ছে। নতুন চিন্তার বিষয়ে পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত 31 অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই। আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন বিষয়টি নিয়ে লিখছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরো দোস্তর ধোঁকা, নিখাদ এক প্রতারণা, কতদিনই আর আমরা বাঁচবো এই দুনিয়ায়। অন্তত পরকালের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যেসব, সেই সাফল্যের ভিখারি হয়ে আজ কথাগুলো লিখছে। কে কি ভাববে, কে কি বলবে, কি হবে আর কি হবে না, এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই। বাচ্চারা বাবা মাকে খোঁজে, এমনটা জানিয়ে সাবিকুন নাহার লিখেন, প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে। বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই, শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বের নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমানের প্রশ্ন, তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। বিচ্ছেদ পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেন, যা ঘটে গেছে তা অনিবার্য পরিণতি, যে এটাই তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশসম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা। বেশাক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। ওসমানের বাবার প্রতি প্রগাঢ় মহাব্বত থেকেই অস্থির হয়েছি। কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘন হয়ে গেছে। সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল। সাবিকুন নাহার বলেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। তাকদীরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন, যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো। তাই বলে কি চাঁদ কশ্চিনকালেও কলঙ্কিত? সে যে আজন্ম আমার চাঁদই ছিল। দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারবার। শুভ্র স্বচ্ছ সুন্দরের চিন্তায় ইবলিসকে তাই ঠাঁই দিয়ে নি আর।
ফালিল্লাহিল হামদ, অতঃপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপের ড্র, যেখানে অংশ নেবে মূল পর্বের টিকিট পাওয়ার দলের প্রতিনিধিরা। কিন্তু ভিসা জটিলতার কারণে এই অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে ইরান। সেই সমস্যা সমাধান করার বিপরীতে আরও 6 জন ইরানি প্রতিনিধির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুন মাসে ইরান সহ 12টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল তারা। যদি সে সময় জানানো হয়েছিল যে কোনো ক্রীড়াবিদ বা অ্যাথলেটিক দলের সদস্য এবং বিশ্বকাপের অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য ছাড় দেওয়া হবে। সেই হিসেবে বিশ্বকাপ ড্রতে অংশগ্রহণ করার জন্য ইরানের ফুটবল ফেডারেশনের 9 জন কর্মকর্তার ভিসার আবেদন করেছিল তারা, কিন্তু তাদের মধ্যে 3 জনের ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র, আর বাকি 6 জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ইরান সংবাদ মাধ্যমের মতে এখন 4টি ভিসা মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে প্রধান কোচ আমির ঘালেনোয়ি অন্তর্ভুক্ত, যদিও ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজকে প্রত্যাখ্যান করা হয়েছে। এরপরই বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন মনোভাবকে ক্রীড়ার পরিপন্থী এবং রাজনৈতিক বলে মন্তব্য করেছে। সেই তাদের প্রতিনিধিদের ভিসা নিশ্চিত করতে ফিফার হস্তক্ষেপ চেয়েছে দেশটি। উল্লেখ্য, আগামী বছরের জুনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 48 দলের বিশ্বকাপ। সহ আয়োজক হিসেবে মেক্সিকো ও কানাডা থাকলেও 104টি ম্যাচের মধ্যে 78টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তাই বিশ্বকাপের আগে বিভিন্ন দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সমালোচনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জর্জরিত ইরানের জন্য নতুন এক আশার আলো নিয়ে এসেছে মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল ধনভাণ্ডার। সোমবার স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে, ইরানের পুরনো সোনা খনি সাদানে সন্ধান মিলেছে বিশাল সোনা মজুতের। এই আবিষ্কার দেশের দুর্বল অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চারের সুযোগ তৈরি করেছে। কুর্দিস্তান 24 ফার্স্ট নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইরানের অন্যতম 15টি সোনা খনিগুলোর মধ্যে এই সাদান খনিটির গুরুত্ব অনেক। এটি পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত এবং বেসরকারি মালিকানাধীন। যদিও ঠিক কী পরিমাণ সোনা পাওয়া যেতে পারে সেই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এই সন্ধানকে জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, উত্তর পশ্চিমাঞ্চলের জারসোরান হলো ইরানের সবচেয়ে বড় স্বর্ণের খনি। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।